সীমান্ত হত্যা, প্ল্যান করে সাজানো নাটক নয়তো কি? গত 15 বছরে বাংলাদেশ ভারতের সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে প্রায় 600 জন। I am not agree with your analysis. From where you have picked up this type of garbage, I do not know. ভাই, চুরি করতেও তো আকাল বুদ্ধির প্রয়োজন হয় নাকি? हिंदुस्तान आपसे लड़ाई लड़ने को तैयार है। आओ आओ, हिम्मत हो। আজ থেকে প্রায় 1 যুগ আগের কথা। 7 জানুয়ারি 2011, অনন্তপুর দিনহাটা সীমান্ত, বাংলাদেশ ভারত বর্ডার। উত্তরবঙ্গের কনকনে শীতের কুয়াশায় আবছা আবছা দেখা যায় সীমান্তের কাঁটাতারে উল্টো হয়ে ঝুলছে একটি দেহ। ফেলানী খাতুন, বয়স 15, ঠিকানা নাগেশ্বরী উপজেলা, কুড়িগ্রাম, বাংলাদেশ। অবশ্য এতক্ষণে তার নাম পরিচয়ের প্রয়োজন নেই, সে এখন শুধুমাত্র একটি লাশ। ভারতীয় বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় কুড়িগ্রামের কিশোরী ফেলানী। ফেলানীর মৃতদেহ কাঁটাতারে 4.5 ঘন্টা ঝুলে থাকে। দীর্ঘ 4.5 ঘন্টা ফেলানী ঝুলছে, আর ঠিক তার পেছনে কিছুটা দূরে লাশের দিকে তাকিয়ে আছে বিএসএফ এর 2 জওয়ান। বর্ডার তো হরহামেশা অনেক মানুষই পার হয়, কিন্তু ফেলানীর দোষটা কি ছিল জানেন? দেশে বিয়ে ঠিক হওয়ায় বাবার সঙ্গে ফেরার পথে মই দিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানীর। ভয়ে সে চিৎকার করে ওঠে। ফেলানীর চিৎকারের সাথে সাথে আরেকটি শব্দ শোনা যায়, বুলেট। বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে আর লাশ ঝুলিয়ে রাখে কাঁটাতারের বেড়ায়। কিন্তু শুধুই কি ফেলানী খাতুন? জয়ন্ত কুমার সিংহ, শামশের প্রামাণিক, শাহিনুর হক, মোহাম্মদ কামাল হোসেন, শিমন রায়, স্বর্ণা দাস, আবদুল্লাহ, রবিউল সহ আরও অনেকে। কালের কণ্ঠ পত্রিকার একটি সূত্র বলছে, গত 15 বছরে বাংলাদেশ ভারতের সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে প্রায় 600 জন। অথচ ফেলানীর গল্প আপনি যত ভালোভাবে জানেন, অনেকের নামও হয়তো সেভাবে জানেন না। কিন্তু কেন এত হত্যাকাণ্ড? কি এমন অপরাধ? আর অপরাধ হলেও কি যে কোনো অপরাধের শাস্তি হিসেবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই একমাত্র সমাধান? অথবা যাদেরকে মেরে ফেলা হয়েছে তারা সবাই যে অপরাধী, তারই বা সুস্পষ্ট প্রমাণ কি? বর্ডারের এই কনসেপ্টটাই বা কি? কেনই বা বর্ডার ক্রস করে এত এত মানুষ? আর সব কিছুর মূলে কোন কোন বিষয়গুলো ভারতের বিএসএফকে এত আগ্রাসী করে তুলেছে? কেন বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না? ভারতের আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের পেছনে আসল রাজনীতিটা কি? আর এর সম্ভাব্য সমাধানই বা কী হতে পারে? সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও, কাঁটাতারের জীবন। इस देश को हिंदू राष्ट्र बनाने के लिए लड़ेंगे, जरूरत पड़ी तो हारेंगे। या तो खुद मरने को तैयार रहो या मारने को तैयार रहो, दूसरा कोई विकल्प नहीं है। আমি খুব ছোটবেলায় আব্বার সাথে একবার হিলি সীমান্ত ঘুরতে গিয়েছিলাম। সেটাই ছিল আমার সীমান্ত দেখার প্রথম অভিজ্ঞতা। তখনও জানতাম না সীমান্তের এই কাঁটাতার শুধু 2টি ভূখণ্ডকেই ভাগ করেনি, এর পেছনেও আছে বিরাট রাজনৈতিক খেলতামাশা আর ডার্ক সাইড অফ ব্যাড পলিটিক্স, তাও আবার মানুষের জীবন নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কয়েক বছর আগে। আমরা যে সময়ের গল্প করছি সাল তখন 1947। ব্রিটিশরা সিদ্ধান্ত নিল তারা ভারত ছেড়ে যাবে, কিন্তু ছেড়ে যাওয়ার আগে তারা ভারতকে 3 টুকরো করার কাজটা শেষ করেই যাবে। মানচিত্র আঁকার দায়িত্বটা দেওয়া হলো স্যার সাইরিল র্যাডক্লিফকে। had no idea about India, no idea about Indian geography, no idea about Indian politics. র্যাডক্লিফ ছিলেন একজন ব্রিটিশ লয়ার। এর আগে কখনোই ভারত উপমহাদেশে আসেননি তিনি। দ্রুত কাজ সারতে ব্রিটিশরা তাকেই দায়িত্ব দিল, আর তিনিও উপমহাদেশ সম্পর্কে কোনো রকম জ্ঞান ছাড়াই শুরু করে দিলেন তার কাজ। দায়িত্ব, মাত্র 4 মাসে ভাগ করতে হবে এই বিরাট বৈচিত্র্যময় ভারত উপমহাদেশকে। র্যাডক্লিফ ধর্মের ভিত্তিতে উপমহাদেশকে 2 ভাগে 3 টুকরায় ভাগ করলেন। ইন্ডিয়া, ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তান। খেয়াল করলেই বুঝবেন মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে রাজনীতি বর্তমান সময়েও অনেক রাজনৈতিক দলের গদি টিকিয়ে রাখার অন্যতম প্রধান হাতিয়ার। কথিত আছে 1947-এর 15ই আগস্ট শুক্রবার ভোরবেলা অনেকেই ঘুম থেকে উঠে দেখেন বাড়ি এক দেশে, শৌচাগার আরেক দেশে, কারো কারো রান্নাঘরের এক চুলা বাংলাদেশে, আরেক চুলা ভারতে। মোদ্দা কথা, র্যাডক্লিফ সাহেব এমন এক কায়দায় বর্ডারের ম্যাপ এঁকেছিলেন যার কোনো আগামাথা ছিল না।
একেবারে যাচ্ছে তাই অবস্থা, এবং বাস্তবতাও তাই। আল জাজিরার একটি রিপোর্ট বলছে, It can be hard to tell where Bangladesh ends and India begins. That stone marks the divide. কার্যতই এমন ধোঁয়াশার এক বর্ডার সীমান্ত এলাকার মানুষের কাছে প্রায়শই দ্বিধাদ্বন্দ্বের তৈরি করে। তারা সেখানে সেভাবেই বসবাস করে অভ্যস্ত। সুতরাং রাজধানী ঢাকায় বা দিল্লিতে বসে সীমান্ত বা বর্ডার নিয়ে আমরা যে ধারণা পোষণ করি, সীমান্ত এলাকার মানুষের কাছে বর্ডারের ধারণা তার থেকেও অনেক বেশি আলাদা। আমরা সেটাও বোঝার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে বর্ডারের রাজনীতি এবং সার্বিকভাবে বর্ডার আসলে কিভাবে কাজ করে। Das Zusammenleben der Völker ergeben nicht mit Stillschweigen übergeht, sondern die löst. 1983 সালে প্রকাশিত বেনেডিক্ট অ্যান্ডারসনের বিখ্যাত বই ইমাজিনড কমিউনিটিজে বর্ডার নিয়ে একটা সুন্দর তাত্ত্বিক আলোচনা পাওয়া যায়, যার মোদ্দা কথা হলো, ন্যাশনালিজম ইজ নট অ্যান অ্যানশিয়েন্ট অর ইটার্নাল ট্রুথ বাট আ সোশ্যালি অ্যান্ড হিস্ট্রিক্যালি কনস্ট্রাক্টেড ফেনোমেনা দ্যাট প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন দি মডার্ন ওয়ার্ল্ডস পলিটিক্যাল অর্গানাইজেশন। অন্যভাবে খুব সহজে বাংলায় এভাবে বলা যায়, যেই বর্ডারকে ঘিরে আমাদের এত জাতীয়তাবাদ আর দেশপ্রেম, সেটা কোনো চিরন্তন সত্য না, বরং পুরোই কল্পিত একটা কনসেপ্ট। এই কল্পিত ধারণাকে ঘিরে কত মানুষ প্রাণ দেয়, কত মানুষ প্রাণ নেয়, চলে রক্তের খেলা, কিন্তু আসল খেলাটা খেলে রাজনীতিবিদরা। ঠিক যেমন একটা পিঁপড়ার চারপাশে যদি কালি দিয়ে দাগ টানা হয়, পিঁপড়া সেই দাগকে একটা কাল্পনিক বাধা মনে করে, নিজে নিজেই সেই দেয়ালে কাল্পনিক টক্করও খায়, কিন্তু বের হতে পারে না। অদ্ভুত, আমরাও সেই কাল্পনিক বর্ডারে টক্কর খাচ্ছি, কখনো কখনো গুলি খেয়ে মরছি। কিন্তু প্রশ্ন হলো, বিএসএফ কেন এত আগ্রাসী? বিএসএফ এত ক্ষমতা পেল কোথায়? আর কেনই বা দশক পেরিয়ে গেলেও কোনো বিচার হয় না এসব হত্যাকাণ্ডের? উত্তরগুলো আমরা খুঁজব, কিন্তু তার আগে আমাদেরকে আরও একটা গল্প শুনতে হবে, যা ফেলানির গল্পের মতোই হৃদয় বিদারক। जब जब देश में कमजोर और अस्थिर सरकार रही है, तब तब दुश्मनों ने फायदा उठाया है। आज भारत में मोदी की मजबूत सरकार है, इसलिए आतंकवादियों को घर में घुसकर मारा जाता है। ফেলানিকে হত্যা করা হয় বর্ডার ক্রস করার সময়, কিন্তু এখন যার গল্প শুনবেন তাকে গুলি করে মেরে ফেলা হয় বাংলাদেশেরই মাটিতে। হিউম্যান রাইটস ওয়াচের একটি সূত্র বলছে, ঘটনাটা 2020 সালের এপ্রিলের 19 তারিখ, ঠাকুরগাঁয়ের সীমান্ত এলাকা। শিমুল রায় তার বাবার সাথে পাট ক্ষেতের বেড়া দিচ্ছে নিজেদের জমিতেই। হঠাৎ একটা বিএসএফ কর্মকর্তা তাদের জমিতে ঢুকে পড়ে আর দাবি করে সেটা ভারতের মাটি। বিএসএফ কর্মকর্তার কথা অনুসারে শিমুল আর তার বাবা ভারতের মাটিতে বেড়া দিচ্ছে, যেটা স্বাভাবিকভাবেই মিথ্যা একটা দাবি। শিমুল আর তার বাবা অনেক চেষ্টার পরেও বিএসএফের সেই কর্মকর্তাকে বোঝাতে ব্যর্থ হলেন জমিটা তাদের নিজের। কথা কাটাকাটির এক পর্যায়ে বিএসএফ জওয়ান শিমুল রায়ের পেটে গুলি করে। শিমুল রায় সেখানেই মারা যায়। এবার আপনাদেরকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির ভাষণটা আরেকবার শোনাই। आज भारत में मोदी की मजबूत सरकार है, इसलिए आतंकवादियों को घर में घुसकर मारा जाता है। কিছু বুঝতে পারলেন? বিজেপির মতো সংখ্যা গরিষ্ঠতাবাদী রাজনৈতিক দলের রাজনীতিটা চলেই সাধারণ জনগণের মাঝে একটা ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে। यहाँ आतंकवाद को फिर से मजबूत करने की सरकार आएगी तो इन आतंकवादियों को छोड़ देगी। বিগত কয়েক বছর ধরে বিজেপি তাদের গদিকে দুইভাবে আরও অনেক বেশি শক্ত করেছে। এক, বিজেপির নেতারা তাদের ভাষণ থেকে শুরু করে সিনেমা, মিডিয়া সব জায়গায় তাদের জিওপলিটিক্সকে এমনভাবে তুলে ধরেছে যেন তাদের সীমান্তের চারদিকে সবকটি দেশই তাদের শত্রু, যেটা একদিক থেকে সত্য, যেই শত্রুতাকে তারা নিজেরাও পুঁজি করে রেখেছে। আর দুই, ধর্মকে পুঁজি করে জীবন নিয়ে খেলা। বিজেপির রাজনীতিটা চলে হিন্দুত্ববাদের, হিন্দু ধর্ম নয় কিন্তু হিন্দুত্ববাদের পায়ে ভর করে। অথচ এই উগ্র হিন্দুত্ববাদ নিয়ে যতবারই প্রশ্ন তোলা হয়েছে, তারা কোনো রকম উত্তর না দিয়েই এড়িয়ে গেছেন প্রতিবার। The Muslims who would say that they are still terrified, they are still frightened to go back to their homes, they still feel that the people who murdered their relatives have not been brought to justice. What would you say to them? I am not agree with your analysis. I am not agree with your information.
this absolutely misguided information to you. From where you have picked up this type of garbage, I do not know. আর ইসলাম ধর্মকে টেরোরিজমের ট্যাগ দিয়ে জনগণের মাঝে ভয়ের সংস্কৃতি কায়েম করতে চায় মোদী সরকার, যেই কাজগুলো করে তাদের নিউজ মিডিয়া, সিনেমা, মুভিজ আর সাইবার সেল। ডিরেক্ট না, ইনডিরেক্ট ভাবে। আর আগামী কয়েক মিনিটে আমরা সেই কথার প্রমাণও দেখব। আসুন আমরা শুরুতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যোগদানের একটা অ্যাডভার্টাইজমেন্ট ব্রেকডাউন করে বোঝার চেষ্টা করি। এটা কিন্তু তাদের অফিসিয়াল অ্যাড। এই অ্যাড টেলিভিশনে প্রচারের মাধ্যমে তারা ভারতের যুবকদেরকে ডাকছে বিএসএফে যোগদানের জন্য। টিভিসির ফুটেজে একেবারেই স্পষ্ট দাড়ি টুপি পাঞ্জাবি পরা সশস্ত্র জঙ্গিকে গুলি করে মারছে বিএসএফ। শুধুমাত্র এই ফুটেজ থেকেই যে কোনো বিচক্ষণ দর্শকই ধারণা করতে পারবেন বিএসএফের মাইন্ডসেটকে কিভাবে ট্রেন করানো হয়। ভারত সরকার দাড়ি টুপি পাঞ্জাবিকে বোঝাচ্ছে টেরোরিজমের সিম্বল, আর মাঝখান থেকে ব্যাকগ্রাউন্ডে যেই মেসেজ তৈরি হচ্ছে তা হলো ইসলাম ধর্ম মানেই জঙ্গিবাদ, যা ভারতের জন্য রীতিমতো একটা থ্রেট। ভারতের সীমান্ত জুড়ে দুই দিকে দুই মুসলিম দেশ, বাংলাদেশ আর পাকিস্তান। তার মানে কি এই দাঁড়ালো না পাকিস্তান আর বাংলাদেশের বিরাট একটা মুসলিম জনসংখ্যাকে ভারতীয় বিএসএফের কাছে উপস্থাপন করা হচ্ছে জঙ্গি হিসাবে? এমনকি অনেক উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্যও একই দিকে ইঙ্গিত করে। पाकिस्तान की आवाम अपने हुक्मरानों को जरा पूछे कि दोनों देश एक साथ आजाद हुए, क्या कारण है कि हिंदुस्तान दुनिया में सॉफ्टवेयर एक्सपोर्ट करता है और आपके हुक्मरान टेररिस्टों को एक्सपोर्ट करते हैं? क्या कारण है? দিনের পর দিন এই কনসেপ্ট সেট হওয়া মাইন্ডসেট নিয়ে চলতে চলতে হয়তো বিএসএফ এখন হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছে। কে হিন্দু কে মুসলিম দেখার সময় আর কই। ভারতের সীমানার বাইরে সবাই এখন তাদের চোখে পটেনশিয়াল থ্রেট। দেখা মাত্র গুলি করাই যেন তার কাছে দেশপ্রেমের বহিঃপ্রকাশ। শুধু বিএসএফ কিংবা সশস্ত্র বাহিনীর কাছে না, ধর্মকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ভারতীয় পত্রিকাগুলো কিভাবে সাধারণ মানুষের মগজ ধোলাই করছে তাও এখন আমাদের কাছে স্পষ্ট। অ্যান্ড রিসার্চ করতে করতে উই ফাউন্ড সামথিং ভেরি স্ট্রেঞ্জ। 4 সেপ্টেম্বর 2024, টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন, অন এসকেপ বিড টু ত্রিপুরা, মাইনর বাংলাদেশ হিন্দু গার্ল শট ডেড বাই বিজিবি। ওপি ইন্ডিয়ার হেডলাইন, বর্ডার গার্ড বাংলাদেশ কিলস মাইনর হিন্দু গার্ল while she was trying to flee to India with her parents. বিএসএফ রিকভার্স ডেড বডি। এখানে আসলে কাকে নিয়ে কথা বলা হচ্ছে জানেন? শুনলে অবাক হবেন। মেয়েটার নাম স্বর্ণা দাস। 16 বছর বয়সী সেই স্বর্ণা দাস যাকে কিছুদিন আগে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ভারতীয় পত্রিকাগুলো সেই হত্যাকাণ্ডের দোষ চাপাচ্ছে বিজিবির উপর। মেক্স এনি সেন্স? ভাই, চুরি করতেও তো আকাল বুদ্ধির প্রয়োজন হয় নাকি? নিজের দেশের মানুষকেই গুলি করে হত্যা করলো বিজিবি, আর সেই লাশ উদ্ধার করলো বিএসএফ। সেই বিএসএফ যে 15 বছরে 600 বাংলাদেশিকে হত্যা করেছে। মানে যাচ্ছে তাই, কিন্তু মাথা খাটালেই বোঝা যায় ব্যাপারটা যাচ্ছে তাই না। এই হেডলাইনগুলোতে আছে শব্দের বিরাট এক রাজনীতি। মাইনর বাংলাদেশ হিন্দু গার্ল, মাইনর হিন্দু গার্ল। খেয়াল করলেন তারা খেলাটা কোথায় দেখালো? সংখ্যালঘু হিন্দু বালিকা। শব্দগুলো ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা যেন ভারতীয় হিন্দুদের কাছে এমন একটা ইমপ্রেশন তৈরি হয় যে মোদি ছাড়া তারাও সেফ থাকবে না। বলছি গদি মিডিয়ার ভাইয়েরা, আপনারা কি শুধু ধর্মই দেখেন নাকি মানুষও দেখেন? কই, ফেলানিকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখার সময় তো কোনো বাংলাদেশি পত্রিকা উল্লেখ করেনি মুসলিম গার্ল ফেলানি খাতুন। দেশের ভেতর ঢুকে সিমন রায়কে মেরে ফেলার পরেও তো কোনো বাংলাদেশি পত্রিকা উল্লেখ করেনি বিএসএফ কিল্ড দেয়ার হিন্দু ব্রাদার সিমন রয়। বলবেও না, কারণ একজন মানুষকে মানুষ হিসেবেই দেখা উচিত। ফেলানি খাতুন শুধুই ফেলানি খাতুন, একজন মানুষ যাকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল বিএসএফ। বরং 13 বছর পার হয়েছে, বিচার হয়নি। দোষ স্বীকার করলেও আদালত থেকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে ফেলানির হত্যাকারী বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে। বিচার হবেও না, কারণ বিচার হলে শাস্তির ভয়ে বিএসএফ তো আর মানুষ মারবে না। মোদের গদি টিকবেই বা কিভাবে? চারপাশের শত্রু টেরোরিস্ট রাষ্ট্রগুলো থেকে ভারতের মানুষকে সেফ রেখেছে বিজেপি, এটাই তো তাদের প্রধান রাজনৈতিক বক্তব্য। आपको गुमराह करने के लिए आपके हुक्मरान 1000 साल तक हिंदुस्तान से लड़ने की बातें करते हैं। आज दिल्ली में ऐसी सरकार बैठी है, मैं आपकी इस चुनौती को स्वीकार करने के लिए तैयार हूं। पाकिस्तान की अवाम, मैं आपको कहना चाहता हूं, हिंदुस्तान आपसे लड़ाई लड़ने को तैयार है। आओ आओ, हिम्मत हो,
শুধু তাই না, আরো কয়েক ধাপে ভারত সরকার এই নোংরা রাজনীতির চাকাকে সচল রেখেছে এবং সবকটি মানুষের প্যাসিভ ব্রেইন সাইকোলজিকে পুঁজি করে তৈরি করা। যার প্রথম ধাপ হলো সিনেমা। ভারতের বলিউড এই সীমান্ত যুদ্ধ, র এজেন্ট আর দেশাত্মবোধক যত সিনেমা বানায়, পৃথিবীর আর কোনো দেশ তা বানায় কিনা সন্দেহ। সিনেমায় দেখানো হয় নায়ক দেশকে ভালোবেসে কিভাবে শত্রুর সাথে লড়াই করছে। ভারত পাকিস্তান, ভারত চায়না সীমান্ত নিয়ে তো এরকম সিনেমার অন্তই নেই। আর বাংলাদেশ নিয়েও আছে অসংখ্য উদাহরণ। 2024-এর যোদ্ধা সিনেমা শুরুই হয় বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি টেরোরিস্ট হত্যার সিন দিয়ে। চল, আমাকে একবার বলবেন, ফেলানী খাতুন থেকে শুরু করে স্বর্ণা দাস পর্যন্ত এদের কারো হাতেই কি কোনো রকম অস্ত্র ছিল যে তাদেরকে হত্যা করে দমন করতে হলো? আমি জানি কোনো রকম উত্তরই আপনাদের কাছে নেই, কিন্তু বলিউড সীমান্ত হত্যাকে প্রমোট করে আশেপাশের সব দেশকে নিজেদের জন্য থ্রেট দেখিয়ে সিনেমা ঠিকই বানাবে। কারণ রাজনীতি, কারণ ভোট ব্যাংক। ফ্যাসিস্টের সবচেয়ে বড় লক্ষণ হলো ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের মাঝে উগ্র জাতীয়তাবাদকে প্রমোট করা, জনগণকে অহেতুক জাতীয়তাবাদী জোশে বুঁদ করে রাখা। আমি মেনে নিচ্ছি ইল্লিগালভাবে সীমান্ত ক্রস করা অপরাধ, সীমান্তে ইল্লিগালভাবে মাদক পাচার, আদম পাচারের মতো আরও অনেক ধরনের অপরাধমূলক কাজ হয়েই থাকে। সীমান্তরক্ষী বাহিনীর কাজ এগুলো অবশ্যই তদারকি করা, কিন্তু তাই বলে কোনো রকম আইনি বিচার ছাড়া যাকে খুশি তাকে হত্যা করা কোনোভাবেই জাস্টিফাইড না। সেটা যে কোনো ঘোরতর অপরাধী হোক না কেন, এক্সট্রা জুডিশিয়াল হত্যাকাণ্ড রীতিমতো ক্রাইম। আর সেই ক্রাইম সীমান্ত হত্যা, প্ল্যান করে সাজানোর নাটক নয়তো কি। এই তো গেল সমস্যার ফিরিস্তি আর সেই ফিরিস্তির এক্সপ্লেনেশন। কিন্তু মনে প্রশ্ন জাগে, এই সমস্যার সমাধান কি নেই? আছে। 1990 সালের 7 সেপ্টেম্বর কিউবাতে জাতিসংঘের এক সভায় প্রস্তাব করা হয় বল ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের কয়েকটি মৌলিক নীতিমালা। যেমন যতটা সম্ভব বল প্রয়োগ ও অস্ত্র ব্যবহারের আগে অহিংস উপায় প্রয়োগ করা। অন্য উপায়গুলো যদি একেবারেই কার্যকর না হয়, একমাত্র তখনই তারা বল প্রয়োগ ও অস্ত্র ব্যবহার করতে পারবে। অর্থাৎ ফেলানির চিৎকার শুনেই তাকে গুলি করার আগে তাকে অ্যারেস্ট করার চেষ্টা করতে হতো। ইচ্ছা হলো আর গুলি করে দিলেন, এটা নীতিমালা বহির্ভূত। নীতিমালা আরও বলছে, সরকারকে নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ আগ্নেয়াস্ত্র অবৈধ বা নির্বিচারে ব্যবহার করলে তাকে যেন আইনের আওতায় এনে অপরাধ হিসেবে শাস্তি দেওয়া হয়। অর্থাৎ ফেলানিকে হত্যা করা বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়া নীতিমালা বহির্ভূত। উচিত ছিল তাকে তার অপরাধের যথাযথ শাস্তিটা দেওয়া। এভাবে ধরতে থাকলে প্রত্যেকটা নীতিমালায় ভারতকে পাকড়াও করা সম্ভব। এত হত্যাকাণ্ডের জন্য কয়েক লক্ষ ফৌজদারি মামলা ভারতের বিরুদ্ধে রেডিও করা সম্ভব। কিন্তু আমি কোনো হিংসা বা বিদ্বেষ থেকে কথা বলছি না, আমি চাচ্ছি সমাধান। সমাধানগুলোর ভেতরে আরও হতে পারে লাইভ বুলেটস ব্যবহার না করে রাবার বুলেটস ব্যবহার করা। কেউ সীমান্ত পাড়ি দিতে গেলে দেখামাত্র গুলি না করে আগে তদন্ত করা, যাচাই বাছাই করা। সীমান্তরক্ষী বাহিনীদের যেসব কর্মকর্তা হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদের সিভিলিয়ান কোর্টে বিচার করা। জাতিসংঘের এই প্রস্তাবিত নীতিমালার যথাযথ বাস্তবায়নের পাশাপাশি আরও পসিবল সমাধান নিয়ে দুপক্ষের মাঝে আলোচনাই হতে পারে সীমান্ত হত্যার সমাধান। ভারতের সাথে বাংলাদেশের এত চুক্তি হয়, সীমান্ত হত্যার সমাধান নিয়ে চুক্তি করাও কি এখন সময়ের দাবি নয়? শুধু যে বাংলাদেশিরাই বিএসএফ তাণ্ডবের শিকার, বিষয়টা একেবারেই এরকম না। বিএসএফ অনেক ভারতীয় নাগরিককেও বিদেশি সন্দেহে হত্যা করেছে, এরকম খবরও অনেক পাওয়া যায়। So many orders have been taken out by the BSF, they killed Indian citizen. But in not a single case, the perpetrator BSF personnel has been convicted. শেষে শুধু একটা কথাই বলতে চাই, মানুষের জীবন নিয়ে রাজনীতি না করাই ভালো। আর কোনো ফেলানি না ঝুলুক, আর কোনো মানুষ প্রাণ না হারাক সীমান্তে।